এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ও ফিন্যান্স বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে আজকে দ্বিতীয় ক্লাস, এই অধ্যায় নম্বর হচ্ছে প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এর আগে তোমাদের এই অধ্যায়ের উপর একটি ক্লাস আমি তোমাদের নিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের হাজির হয়েছি। তো প্রথম ক্লাসটি যারা আমার শুনেছ তারা হয়তো খেয়াল করতে পারবে যে গত ক্লাসে আমরা কি পড়িয়েছি এবং সেই পড়ার ঠিক পরবর্তী অংশটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা ব্যাংক কি, ব্যাংকের শব্দ সম্পর্কে আলোচনা করেছি। ব্যাংক ব্যবসার তোমার যে ইতিহাস, ব্যাংক ব্যবস্থার যে ইতিহাস, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 4টা পর্ব নিয়ে: প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। তো ওইখান থেকে তোমরা যারা ক্লাসটা মিস করেছো তারা ওইখান থেকে ওটা দেখে নেবে। তো যাই হোক, দ্বিতীয় ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসে তোমাদের বলেছিলাম ব্যাংক কি, ব্যাংক বলতে কি বুঝো, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, ব্যাংকিং, আরেকটা আছে ব্যাংকার। তিনটা বিষয় একটা সাথে একটা হালকা মিল আছে, কিন্তু তিনটা বিষয় কিন্তু এক না। তো এখানে ব্যাংক তো গত ক্লাস নিয়ে আলোচনা করেছি যে ব্যাংক হচ্ছে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে একটি আর্থিক প্রতিষ্ঠান যারা কিনা আমানতকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং সেই সংগ্রহিত অর্থ ঋণ প্রদান করে এবং বিভিন্ন বিনিময় অর্থনৈতিক কর্মকাণ্ড তারা সম্পাদন করে থাকে, তাদেরকে বলা হচ্ছে কি ব্যাংক। এবং এই যে ব্যাংক যে কার্যকলাপগুলি করে থাকে আসলে সেটাই ব্যাংকিং। তো ব্যাংকিং হচ্ছে কার্যকলাপের সাথে জড়িত, ব্যাংক হচ্ছে তার একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ, সাংগঠনিক গ্রুপ। আর আরেকটা হচ্ছে ব্যাংকার, তো যে কিনা ব্যাংকিং কার্যক্রমগুলি সম্পাদন করে, যার মাধ্যমে হয়ে থাকে, তাকে বলা হবে কি ব্যাংকার। তো একটা হচ্ছে সাংগঠনিক গ্রুপ, একটা হচ্ছে তার কার্যকলাপ বা কার্যক্রম, কী কী কাজ করে সেটাকে বলা হবে ব্যাংকিং। আরটা হচ্ছে তোমার ব্যাংকার, এটা কি যে ব্যক্তি যার মাধ্যমে ব্যাংকের কার্যক্রমগুলি সম্পন্ন করা হয় তাকে বলা হবে কি ব্যাংকার। একটা আরেকটার পরিপূরক নয়, মানে একটার সাথে হয়তো সামঞ্জস্য আছে, পরিপূরক কিন্তু সমার্থক নয় আর কি। একটার সাথে একটা একটু অবশ্যই পার্থক্য আছে, একটার সাথে একটা মিল নেই, পরিপূরক কিন্তু সমার্থক নয়। এখানে ব্যাংকিং, ব্যাংকার, তিনটা আলাদা রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। তো আবার আরেকটা আছে মক্কেল বা গ্রাহক। মক্কেল আছে, গ্রাহক। তো মক্কেল শব্দটা, গ্রাহক কারা? ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলে, যারা ব্যাংক থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে, ব্যাংক তো সেবা প্রদান করে, তো তাদেরকে বলা হবে মক্কেল। আমি যদি টাকা ব্যাংকে জমা রাখি, তুমি যদি টাকা ব্যাংকে জমা রাখি, তুমি হবে মক্কেল, তুমি হবে গ্রাহক। তুমি ব্যাংকের সুবিধা গ্রহণ করবে, বিভিন্ন সেবা ব্যাংক তোমাকে প্রদান করবে, তোমরা হবে কি গ্রাহক। তো এখানে যে সেগুলো তোমাদের স্পষ্ট করছি সেটা ধারণা নাও: ব্যাংকিং, ব্যাংকার, মক্কেল বা গ্রাহক। তো এখানে এই বিষয়গুলি জানা অবশ্যই দরকার আছে, তোমাদের ফিন্যান্সের ছাত্র হিসাবে তোমরা এটা অবশ্যই জানার দরকার আছে। ব্যাংকার, ব্যাংকিং এবং মক্কেল বা গ্রাহক। তো পরের বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে একটা উদ্ধৃত আমি তুলে ধরেছি যে ব্যাংক ধার করা অর্থের ধারক ব্যাখ্যা করো। ব্যাংক ধার করা অর্থের ধারক ব্যাখ্যা করে। ব্যাংকের আসলে নিজস্ব কোনো টাকা নেই, ব্যাংক ধার করে এবং সেই ধারেরটাকে আরেকজনকে ধার দেয়। এটা কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছি। কিন্তু এই ব্যাংক ধার করা অর্থের ধারক, এটা কিন্তু প্রশ্নে তোমাদের যে বি পার্টে অথবা সি পার্টে, এটা বি পার্টে বিশেষ করে আসে, এটা যে ব্যাংক ধার করা অর্থে কীভাবে ধারক হয়। আসলে ব্যাংক কিন্তু আসলে নিজের কোনো টাকা নেই। তুমি যে টাকাটা ব্যাংকে রাখছো সেটা কিন্তু সে তোমার কাছ থেকে ধারই রাখছে, তোমার টাকায় সে রাখছে এবং বিনিময়ে কিন্তু তোমাকে কিছু লাভ অথবা মুনাফা অথবা যেটাই সুদ বলো, ইন্টারেস্ট বলো, এটা কিন্তু তোমাকে দিচ্ছে। কিন্তু ব্যাংক যে ধার করতেছে, কারণ তোমার টাকাটা আমার টাকাটা আমি ব্যাংকে জমা রাখলাম, এটা তার ধার, এবং এই ধার টাকায় সে আবার কি করে অন্যকে ধার দেয়, মানে ঋণ দেয়। ধার মানে এখানে ঋণকে বোঝানো হচ্ছে। ধার মানে কি? ধার মানে হচ্ছে ঋণ। হ্যাঁ,
ঋণ, হ্যাঁ, লোন, ইংরেজিতে বলে কি লোন। তো এই আমার কাছ থেকে লোন করে আরেকজনকে লোন দেওয়া, আমার কাছ থেকে ধার করে আরেকজনকে ধার করা, আমার কাছ থেকে ঋণ করে আরেকজনকে কী করা, ঋণ প্রদান করা, এগুলি সমার্থক শব্দ এগুলি, হ্যাঁ। তো এখানে ব্যাংক অবশ্যই কি ধার করা অর্থে ধার করে। তো এখানে ব্যাংকের লাভ কি, এখানে দেখো এই যে আমার কাছ থেকে সে এই 1 লাখ টাকা নিল এবং এই টাকা সে আরেকজনকে দিল। মনে করো যে আমি হচ্ছি অথবা তুমি হচ্ছ, এটা কিন্তু মধ্যে কিন্তু ব্যাংক, এটা মনে করো এ, আর এটা হচ্ছে বি, এটা মনে করো তুমি, আর এটা তোমার বন্ধু, এটা তুমি, এটা তোমার বন্ধু বি, বি তোমার বন্ধু। এখন ব্যাংক তোমার কাছ থেকে মানে এর কাছ থেকে তোমার কাছে টাকা নিল, ব্যাংক তোমাকে দিল 10% লাভ, সুদ, মুনাফা যাই বলো, ঠিক আছে। এবং ব্যাংক কিন্তু মধ্যবর্তী অবস্থায় আছে এবং ব্যাংক তার কাছ থেকে যাকে ঋণটা দিল, তোমার বন্ধু টাকা দরকার, তোমার বন্ধুকে টাকা দিল, সে ব্যাংক 1 লক্ষ টাকা তাকে দিল, তার কাছ থেকে 15% আদায় করলো। তাহলে ব্যাংকের যে মধ্যবর্তী অবস্থানে থেকে তার কিন্তু তোমার টাকা নিয়ে সে ব্যবসা করতেছে, তোমার বন্ধুকে দিয়ে তার কাছে প্রদান করে, তার কাছ থেকে যে 15% আদায় করলো। এখন এই 15 থেকে যদি আমি 10 বিয়োগ দিই, তাহলে এই যে 5% যে একটা পার্থক্য, ডিফারেন্স, হ্যাঁ, এই ডিফারেন্সটা কিন্তু ব্যাংকের মুনাফা। তো এখানে এই দিক দিয়ে কিন্তু ব্যাংক একদিক দিয়ে দেনাদারের ভূমিকা পালন করে, আর দিকে পাওনাদারের ভূমিকা পালন করে। মধ্যস্থতাকারী হিসাবে একই সাথে দেনাদার এবং পাওনাদারের ভূমিকা অবতীর্ণ হয়। তাছাড়া ব্যাংকের কার্যাবলী হতেও দেখা যায় একটি মধ্যস্থ কারবারি হিসাবে ব্যাংক জনগণ ও সরকারের পক্ষে টাকা গ্রহণ করে, টাকা ফেরত দেয়, ঋণ দান করে এবং ঋণের দলিলসমূহ আদান প্রদান করে। তাছাড়া ব্যাংক প্রদত্ত ঋণের উপর অধিক সুদ আদায় করে এবং জমাকারীদের কম সুদ প্রদান করে। এখানে দেখতে পাচ্ছ যে আদায় করে 15% আর দেয় তোমাকে 10%, এটা দিবে, এই 10% কি দিবে, আর আদায় করবে কত, এই আদায় করবে 15%। তাহলে এখানে বেশি আদায় করবে, কম দিবে। তো এই অবস্থানটা থেকে সে মুনাফা করে। এই সুদের পার্থক্য ব্যবসায়ের কি মুনাফা। সার্বিক আলোচনা হতে দেখা যায় ব্যাংক জনগণের আমানতি অর্থের উপরে মুনাফা অর্জন করে, ঋণ দান করে, আমানত সৃষ্টি করে ইত্যাদি করে থাকে। অর্থাৎ ব্যাংক ধার করা অর্থেরই কি ধারক। তাহলে ব্যাংক জনগণের টাকা থেকে টাকা সংগ্রহ করে এবং জনগণকে স্বল্প সুদে টাকা দেয় এবং সেই সুদ প্রদান করে এবং সেই টাকা আবার বেশি সুদে আরেকজনকে ঋণ দিয়ে আদায় করে এবং বিভিন্ন আমানত সৃষ্টি করে এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যকাণ্ড যদি করে থাকে। কিন্তু এই যে সার্বিক আলোচনাটা, এই আলোচনাটা কিন্তু ধার করা অর্থের মাধ্যমে সে করে থাকে এবং নিজে কোনো টাকা না। এবং আবার এটাকে অনেক সময় বলা হয় ব্যাংক পরের দরে পোদ্দারি করে। একই কথা, ধার করা অর্থে ধারক, ধার করা অর্থে সে ধার করা অর্থের ধারক। আবার বলা হয় যে ব্যাংক পরের ধরনে পোদ্দারি করে। এটাও এই উক্তিটাও এখানে প্রযোজ্য। যদি বলা হয় ব্যাংক পরের ধরনে পোদ্দারি করে, এটা ব্যাখ্যা করো। তাহলে এই যে আলোচনা করলাম এটা কিন্তু একই আলোচনা। তো এই যদি পরীক্ষায় এটাও আসে যে কথা, আবার লাগবে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে, পরের ধন, ধন মানে দৌলত, হ্যাঁ, ধনে পোদ্দারি করে, হ্যাঁ, পরের ধনে পোদ্দারি করে ব্যাংক। এই যে এই উক্তিটা যে কথা এবং এই উক্তিটা একই কথা, মনে রাখবে, হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা যে আলোচনাটা দেখলে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখানে পরবর্তী যে আলোচনাটা তোমাদের সাথে নিয়ে থাকবো সেটা হচ্ছে ব্যাংক তো আসলে বিভিন্ন কাজ করে, কী কী কাজ করে সেটা তোমাদের এখানে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে আমি বেশ কিছু টপিকস এর সাথে সর্বশেষ একটা টপিক এখানে উল্লেখ করা আছে। দেখো, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব অথবা ভূমিকা অথবা কি প্রয়োজনীয়তা, একই কথা। আবার এই গুরুত্ব, ভূমিকা, প্রয়োজনীয়তা এগুলি জানা থাকলে উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য এগুলিও জানা যায়। এগুলি এই মোটামুটি কাছাকাছি আলোচনা।
তো অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের যে গুরুত্ব এবং ভূমিকা এবং প্রয়োজনীয়তা সেটা এখনকার আলোচনা। তাই অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ব্যাংকের একটা যে কোনো ব্যাংক দেশেরই এই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক বিশাল ভূমিকা পালন করে থাকে। কারণ ব্যাংক, তুমি মনে করো একজন ব্যবসায়ী এবং তোমার একটা দিন শেষে তোমার যে লেনদেন হবে, তুমি যে কোনো একটা ব্যবসা করো, তোমার কাছে তো নগদ টাকার আগমন ঘটবে এবং সে টাকা কিন্তু তুমি বাসায় রাখলে তোমার কিন্তু রিস্ক আছে। আবার দেখা গেলো অনেক বায়ার আছে তোমার কাছ থেকে, যারা ক্রেতা, তুমি তো সেলার, তো ক্রেতারা মানে পার্চেজাররা তোমার কাছে অনেক সময় এই চেকের বিনিময়েও সেই লেনদেন করে থাকে। এই চেকটাও কিন্তু তুমি রাখবা না। তো তুমি নগদ টাকা তোমার মাধ্যমে তুমি বিক্রি করতে পারো, আবার চেকের মাধ্যমে বিক্রি করতে পারো, একই কথা। এখন তুমি এই যে তোমার লেনদেনটা তুমি করলে নগদ টাকার বিনিময়ে অথবা চেকের বিনিময়ে, এটা কিন্তু তুমি বাসায় নিয়ে যাবে না। এই যে এই যে তুমি বাসায় নিয়ে গেলে অথবা নগদ টাকা অনেকে লেনদেন করতে ভয় পায়, রিস্ক আছে, তোমার চুরি হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, তো তখন তারা চেকের মাধ্যমে বিনিয়োগ করে। চেক কিন্তু যার বরাবর কাটা সেই শুধু ওই চেকটা উত্তোলন করতে পারে। তো এই দিক থেকে অনেকে নগদ লেনদেন করতে চায় না, সে অনেকে চেকের মাধ্যমে লেনদেন করতে চায়। তো এখানে কিন্তু আলটিমেট শেষে দিন শেষে কিন্তু ব্যাংকে টাকা অথবা চেক জমা যাবে। এর মধ্যে তিনি ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে আর্থিক সমস্যার উপর অনেক সময় দেখা যায়। এই যে তুমি ব্যবসা করলে দিনে টাকা চেকের মাধ্যমে অথবা নগদ মাধ্যমে, তুমি কিন্তু দিন শেষে এই চেক এবং টাকা ব্যাংকে গিয়ে জমা দিলে, তো এটা কিন্তু তোমার ব্যবসায়ীদের জন্য বিশাল একটা সুবিধা। আবার অনেক সময় দেখা যায় ব্যবসায় সম্প্রসারণ করার ক্ষেত্রে অথবা ব্যবসায় চলতি মূলধন করার ক্ষেত্রে, সংযোজন করার ক্ষেত্রে, বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবসায়ের মালিকের অনেক বেশি টাকার প্রয়োজন হয়। তখন কিন্তু ব্যবসায় এত টাকা থাকে না ব্যবসায়ীর, তখন ব্যাংক কিন্তু তোমাদের এই সহায়তাগুলি করে থাকে যে কিভাবে তুমি এই ব্যাংক তোমাদের এই সহায়তাগুলি করে থাকে, ঋণ দিয়ে থাকে এই ক্ষেত্রে। আবার অনেক সময় ব্যাংক আমদানি রপ্তানির ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে, তুমি যদি আমদানি করতে থাকো কোনো বিদেশের কোনো পণ্য, তুমি বিদেশে আনবা, ইম্পোর্টার তুমি আবার তুমি যদি কোনো টাকা কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে হবে, ব্যাংক কিন্তু তখন মধ্যস্থতাকারী হিসাবে কি করে, তোমার এই ব্যবসার লেনদেনটা সম্পাদন করতে কি করে, সহায়তা করে। এবং তুমি যার কাছে টাকা পাবা, যাকে তুমি বিক্রি করছো, তার টাকা তুমি ব্যাংক আদায় করে দেয়। আবার তুমি যাকে টাকা দিবা, তোমার টাকাও তুমি এই ব্যাংক তার কী করে, ব্যাংক তোমার সহায়তাকারী হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে তোমার টাকা পরিশোধ করে দেয়। এক্ষেত্রে কিন্তু ব্যাংক এই আমদানি রপ্তানির সুযোগ করে দিচ্ছে ব্যবসায়ীদের। বর্তমানে যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পূর্বের যে কোনো সময়ের তুলনায় জটিল এবং বৈচিত্র্যময় হচ্ছে। এই জটিল ও বৈচিত্র্যময় অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে ব্যাংক ব্যবস্থা। আবার অনেক সময় বলা হয় যে ব্যাংক ইজ দ্য ব্লাড অফ মডার্ন ইকোনমিক ডেভেলপমেন্ট। বলা হয় ব্যাংক ইজ দ্য ব্লাড অফ মডার্ন ইকোনমিক ডেভেলপমেন্ট। মানে ব্যাংক হচ্ছে তোমার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি, যেটাকে বলা হচ্ছে কি, ব্যাংক হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি, অর্থটা হচ্ছে এটা। তো এখানে ব্যাংক কিন্তু অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের ব্যাংকিং কার্যকলাপের উপর। অর্থনৈতিক উন্নয়ন তখনই বোঝা যায় যখন দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। দেশের অভ্যন্তরীণ সমস্ত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই অর্থনৈতিক সমৃদ্ধি গৃহীত, আর এই সম্পদের ব্যবহার নিশ্চিত করে থাকে ব্যাংক। এই সম্পদের ব্যবহার নিশ্চিত করে থাকে ব্যাংক। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব
নিচে আমরা এখন আলোচনা করব। এখন যে এখন অর্থনৈতিক উন্নয়ন চালিকা শক্তি কেন, যে তোমার কাছে যে টাকা আছে সেটা অলস টাকা তুমি ব্যাংকে জমা রাখলে তুমি মুনাফা পাচ্ছ, আবার এই টাকা সে ব্যবসায়ীদের অথবা যাদের টাকা দরকার তাদেরকে দিচ্ছে এবং সেই টাকা নিয়ে ব্যবহার করে লাভ করতেছে। এই যে অবস্থানটা, এর মাধ্যমে সে কিন্তু ব্যবসা একটা দেশের মুদ্রা যে ব্যবস্থা এটা প্রচলন করে রাখে এবং অর্থনৈতিক উন্নয়নের বিশাল একটা ভূমিকা পালন করে থাকে। তো এখানে যে গুরুত্বপূর্ণ আছে সেগুলি একটু পয়েন্ট আগে তোমাকে আলোচনা করবো। যে মূলধন গঠন, একটু আগে বলছি যে মূলধন গঠন করে তোমার টাকা ব্যাংকে জমা রাখবা, সে টাকার বিপরীতে আমানতকারীরা সঞ্চয় সমূহ করার একটা প্রবণতা থাকে এবং সঞ্চয় করে এবং তার হয়তো সে তার থেকে কিছু মুনাফা পেয়ে থাকে এবং মূলধন গঠন করে অন্যদিকে তা বিভিন্ন রকম উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হয়। শিক্ষার্থীরা, আরেকটা হচ্ছে তোমার বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক যদিও সরাসরি মুদ্রা প্রচলন করে না, বাণিজ্যিক ব্যাংক যেগুলি আমরা যেটা আলোচনা করতেছি আসলে বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক আসলে অন্য বিষয়, তাদের আরও বিশেষ ক্ষমতা আছে। তো এখানে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আসলে মুদ্রা প্রচলন করে না, মুদ্রা ছাড়ে না বাজারে। তাদের কাজ হচ্ছে ব্যাংকিং কার্যক্রম, তাদের অর্থনৈতিক কার্যক্রম করা। এবং ব্যাংক যদিও মুদ্রা প্রচলন করে না, মুদ্রা বিনিময় করে না, অর্থ বা মুদ্রা প্রচলন না করলেও ব্যাংক বিভিন্ন প্রকার চেক, হুন্ডি, পে অর্ডার, ভ্রমণকারী চেক, প্রত্যয়নপত্র ইত্যাদির মাধ্যমে বিনিময় মাধ্যম সৃষ্টি করে। এর অন্যতম বৈশিষ্ট্য এটা। এর ফলে ব্যাংক গ্রাহকদের নগদ অর্থ বহন করার ঝুঁকি গ্রহণ করতে হয় না। তো ব্যাংক যদিও মুদ্রা প্রচলন করে না, বাজারে মুদ্রা ছাড়ার একমাত্র অধিকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের নয়। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ছাড়া কয়েকটা বিদেশি ব্যাংক ছাড়া বেশিরভাগই কিন্তু বাণিজ্যিক ব্যাংক, সবই বাণিজ্যিক ব্যাংক ধরতে গেলে। শিডিউল ব্যাংক আছে, তালিকাভুক্ত ব্যাংক আছে, অতালিকাভুক্ত ব্যাংক আছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ছাড়া বাকি সবই ধরা যায় সেগুলি বাণিজ্যিক ব্যাংক, সেটা বাণিজ্য করার উদ্দেশ্যেই গঠিত হয়ে থাকে। এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো, এই বাণিজ্যিক গণগুলি যদিও মুদ্রার বাজারে ছাড়ার অধিকার নাই, কিন্তু তারা চেক, হুন্ডি, বিনিময় বিল, তারপরে তোমার প্রত্যয়নপত্র, এগুলির মাধ্যমে ভ্রমণকারী চেক, এগুলির মাধ্যমে সে কী করতে পারে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। এই জন্য এটা একটা ব্যাংকের অন্যতম একটি ভূমিকা অর্থনৈতিক উন্নয়নের। তারপর হচ্ছে শিল্পায়ন। শিল্প খাতে উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। তোমরা জানো যে দেশের অর্থনৈতিক শিল্প খাত যত স্ট্রং, শিল্প খাতটা যত বেশি সমৃদ্ধশালী, সেই দেশের কিন্তু তোমার অর্থনৈতিক উন্নয়ন তত বেশি হয়ে থাকে। ব্যাংক বিভিন্ন আমানতকারীর জমাকৃত মূলধন সুষ্ঠুভাবে কী করে, প্রথম সুষ্ঠুভাবে কালেকশন করে সে সুষ্ঠু এই মূলধনটা যে গঠন করছে, যে প্রথম যে মূলধনটা গঠন করলাম, এই মূলধনটা কিন্তু এই 3 নম্বর ধাপে এসে সুষ্ঠুভাবে যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক অথবা ব্যবসা করতে যারা আগ্রহী, তাদেরকে কিন্তু সহজ শর্তে শিল্প প্রতিষ্ঠানদের মালিকদের ঋণ দান করে থাকে এবং দেশে শিল্পায়নের কী করে, সহায়তা করে থাকে। তাছাড়া ব্যাংক নতুন শিল্প উদ্যোক্তাদেরও কি শিল্প প্রতিষ্ঠান করার জন্য ব্যাংক লোন দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু শিল্পায়ন হয়ে থাকে ব্যবসায়ের, সেটাও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের বিশাল ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে কৃষি উন্নয়ন। কোনো দেশের অর্থনৈতিক বিশেষ উন্নয়নের আরেকটি মূল শর্ত হচ্ছে কৃষি উন্নয়ন। তো কৃষিক্ষেত্রে বিভিন্ন বীজ অথবা সার এবং কীটনাশক ক্রয়, সেচ ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলিতে ব্যাংক কিন্তু ঋণ দানের মাধ্যমে ঋণ সৃষ্টির ব্যবস্থা করে থাকে এবং এর মাধ্যমে কিন্তু কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তো এটা একটা কারণ। তো যে দেশের কৃষি ব্যবস্থা উন্নত হয়, আমাদের দেশের তো 80% লোকই কৃষির সাথে সম্পৃক্ত। আমরা গ্রামে বাস করে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 80% লোকই কৃষির সাথে সম্পৃক্ত এবং সেখানে কৃষি উন্নয়ন ছাড়া তো আসলে দেশের উন্নয়ন করা সম্ভব না। আর ব্যাংক এক্ষেত্রে এই যে বিভিন্ন প্রকার সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে, সার এবং ওই যে বীজ, এগুলির জন্য ব্যাংক ঋণ দিয়ে থাকে। তো এখানে ব্যাংকের অবশ্যই ভূমিকা আছে অর্থনৈতিক উন্নয়নে। তারপর হচ্ছে সঞ্চয় অবশ্যই প্রথমেই বলতেছিলাম যে আমানতকারী কী করে সঞ্চয় করে ব্যাংক অধিকারে সুদের ঘোষণা দিয়ে জনগণকে কী করতে পারে, সুদ। যেমন আজকে তোমাকে দেওয়া হলো 5% সুদ, ব্যাংক আগামীকাল ঘোষণা করলো যে তুমি যদি জমা রাখো তাহলে তোমাকে 10% সুদ দেওয়া হবে। তখন কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে তার যে টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা আছে সেখান থেকে আইনটা ব্যাংকের এসে টাকা রাখবে এবং সঞ্চয়ের উদ্বুদ্ধ হবে এবং যারা বেশি খরচ করতো তারা খরচ কমে কী করবে, ব্যাংকে টাকা জমা রাখবে এবং তার মাধ্যমে সঞ্চয়ের যে একটা প্রবণতা জনগণের মাধ্যমে সেটা ব্যাংক তাদেরকে মাধ্যমে ছড়িয়ে দিবে। তাছাড়া ব্যাংক বিভিন্ন হিসাবে নানা রকম সুযোগ সুবিধা প্রদান করে গ্রাহককে অধিক হারে সঞ্চয় করার আগ্রহী করে তোলে।
তাহলে এখানে 5 নম্বর চলে গেল। 6 নম্বরটা হচ্ছে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের সহায়তা করা। ওই যে একটু আগে তোমাদের আলোচনা করেছিলাম যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংক কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে তাদেরকে এক্সপোর্ট ইম্পোর্টের হিসাবে ওই তোমাদের সহায়তা করে থাকে দেশের। তারপরে অর্থনৈতিক ও সমৃদ্ধ অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের উপর অনেকটা নির্ভরশীল যে অর্থনৈতিক উন্নয়ন। ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সাথে বৈদেশিক বাণিজ্যের সহায়তা যেমন ঋণদান, ব্যবসায়িক পরামর্শ এবং অর্থ স্থানান্তর, মূল্য পরিশোধ সহ বিভিন্ন প্রকার ব্যাংকিং বিভিন্ন কাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংক কিন্তু বিভিন্ন প্রকার সাহায্য করে থাকে এর মাধ্যমে। অনেক সময় যে এলসি নাম হচ্ছে লেটার অফ ক্রেডিটের নাম হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। ধারে বিক্রি সুযোগ করে ব্যাংক টাকা পরিশোধ করার মাধ্যমে এই অনেক সময় ব্যবসায়ীদের সহায়তা করে থাকে। উৎপাদন বৃদ্ধি করার সাথে যেমন আমার এখন 1 লাখ টাকা উৎপাদন করতেছে, আমার এখন ইচ্ছা নতুন মেশিন ক্রয় করবো, পরে 2 লাখ টাকা উৎপাদন করবো। এই ক্ষেত্রে কিন্তু ব্যাংক যে শিল্প প্রতিষ্ঠান আছে এবং উৎপাদনমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বৃদ্ধির জন্য এবং প্রয়োজনীয় মূলধন ঋণ সরবরাহ দিয়ে থাকে ব্যাংক। এক্ষেত্রে কিন্তু উৎপাদন বৃদ্ধিতে ব্যাংক দেশের যে উৎপাদন বৃদ্ধিতে কিন্তু ব্যাংক অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। তারপরে অর্থ স্থানান্তর, এটা তোমরা জানো যে একটু প্রথম থেকে বলেছিলাম যে ব্যবসায়ী নগদ টাকার বিনিময়ে বিক্রি করতে পারে, আবার চেকের বিনিময়ে বিক্রি করতে পারে। চেকের বিনিময়ে বিক্রি করলে অথবা আমি এখানে চট্টগ্রাম থেকে একটা পণ্য এখানে নিয়ে আসলাম কিনে, আমি টাকা পরিশোধ করতে গেলে আমি নগদ টাকা নিয়ে যাব না, ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাই দেই। এতে কিন্তু আমার টাকার স্থানান্তরে যে তোমার রিস্ক সেটা আমার থাকতেছে না। ব্যাংক এখানে কি করে, যে মক্কেলে গ্রাহকের অর্থ এক স্থান হতে অন্য স্থানে কম সময়ে কম অর্থের বিনিময়ে নিরাপদ স্থানে স্থানান্তর করতে ব্যাংক কি করে চেক, বিনিময় বিল, ড্রাফট, পে অর্ডার এবং ট্রাভেলার চেক ইত্যাদি সৃষ্টি করে থাকে। এর ফলে মক্কেলে অর্থের গতিশীলতা বৃদ্ধি পায় এবং অর্থ স্থানান্তর করতে সুবিধা হয় এবং কোনো রিস্ক থাকে না এক্ষেত্রে। তো এখানে অর্থ স্থানান্তর করতে পারি। তারপরে মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ করতে ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় লকার ব্যবস্থা আছে। ব্যাংকের ক্ষেত্রে তোমরা মূল্যবান যে দ্রব্য, মূল্যবান যে অলঙ্কারাদি, দলিলপত্র, এগুলি তুমি ব্যাংকে স্বল্প টাকার বিনিময়ে তুমি কী করতে পারবা, সংরক্ষণ করতে পারবা। তবে এখানে দলিল দ্রব্যাদি, স্বর্ণ অলঙ্কার, শেয়ার সার্টিফিকেট, সঞ্চয়পত্র, সিকিউরিটি, বন্ড ইত্যাদি সঠিক সংরক্ষণের মাধ্যমে অর্থনৈতিক ঝুঁকি হ্রাস করে। তারপরে সর্বশেষ এটা জীবনযাত্রার মান উন্নয়ন। তো যেহেতু দেশের সার্বিক উন্নয়নের ফলে সে দেশের জীবনযাত্রার মান উন্নত হয়, ব্যাংক ঋণদান মূলধন গঠনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। ওই যে সঞ্চয় উদ্বুদ্ধ হলো তোমার জীবনযাত্রার মান উন্নত হবে, উৎপাদন বাড়বে, শিল্পায়ন হবে, তাই দেশের উন্নয়ন মানেই তো তোমার জীবনযাত্রার মানের উন্নয়ন। এইভাবে দেশের উন্নয়ন মানে তো যেহেতু তোমার মানুষের উন্নয়ন, তো এইভাবে কিন্তু ব্যাংক অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটায়। তো অবশ্যই ব্যাংকের কার্যকরীর মাধ্যমে তোমার একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা অপরিসীম, এটা অনস্বীকার্য বলা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভূমিকা আলোচনা অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের যে ভূমিকা সেটা আলোচনা করেছি। এখন যে পরবর্তী আলোচনা করবো সেটা হচ্ছে যে ব্যাংক ব্যবসার প্রকারভেদ। আমি তোমাদের আলোচনা করবো। এখানে ব্যাংক ব্যবসার যে প্রকারভেদ সেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করতে পারি। তো এখানে ব্যাংক ব্যবসার যে প্রকারভেদ সেটা মূল পাঁচটা হেডিং আছে। দেখো, মূল 5টা প্রকারভেদের ভিত্তিতে আমরা আসলে ব্যাংক ব্যবসার প্রকারভেদ আলোচনা করব। এখানে প্রথমটা হচ্ছে মালিকানা ভিত্তিক, পরেরটা হচ্ছে সংগঠন ভিত্তিতে, কাঠামো ভিত্তিতে, কার্য ভিত্তিতে, নিয়ন্ত্রণ ভিত্তিতে। এই 5টা ভিত্তির আলোকে আসলে ব্যাংক ব্যবস্থার ব্যাংকিংয়ের যে প্রকারভেদ, ব্যাংক ব্যবসার যে প্রকারভেদ সেটা আলোচনা করব। তো সরকারি মালিকানার ভিত্তিতে সরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে, স্বায়ত্তশাসিত ব্যাংক আছে, সরকারি বেসরকারি যৌথ মালিকানাও আছে। তো এখানে শিক্ষার্থীরা যে বিষয়গুলি তোমাদের জানা দরকার সেটা হচ্ছে মালিকানা ভিত্তিতে যে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়ে থাকে, যেমন সরকারি ব্যাংক বাংলাদেশের যে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, এই ব্যাংকগুলি আসলে সরকারি মালিকানা ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে এবং মালিকানার ভিত্তিতে সরকারের ব্যাংকের পরিচালনা এবং নিয়ন্ত্রণ থেকে যে আয় হয় সংগঠন ব্যবস্থা পর্যন্ত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাকে সরকারি ব্যাংক বলে।
ব্যবস্থাপনার মাধ্যমে এই ব্যাংকগুলি পরিচালিত হয়ে থাকে। আর বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে যে সরকার বিভিন্ন যে সমস্ত ব্যক্তি বিশেষ দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় সেই সমস্ত ব্যাংকগুলিকে বেসরকারি ব্যাংক বলে। তবে বেসরকারি ব্যাংক হলেও তালিকাভুক্তির প্রয়োজনেই এই সকল ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থেকে পরোক্ষ নিয়ন্ত্রণাধীন পরিচালিত হয়, যেমন আমাদের দেশে তাই আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি যদিও বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক, এগুলি আসলে যদিও বিদেশি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক আছে, এগুলি কিন্তু আসলে তালিকাভুক্ত হোক অথবা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। এবং স্বায়ত্তশাসিত ব্যাংকগুলি যে স্বনিয়ন্ত্রিত ব্যাংকই স্বায়ত্তশাসিত ব্যাংক। এই ধরনের ব্যাংক সরকারের বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে, অধ্যাদেশের দ্বারা পরিচালিত হয়ে থাকে। এরূপ ব্যাংক নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়। আমাদের দেশে পরিচালিত বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, এইগুলো হচ্ছে বিশেষায়িত স্বায়ত্তশাসিত ব্যাংকের উদাহরণ। বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে আগে বাংলাদেশ শিল্প ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে বাংলাদেশ ব্যাংক, এগুলি আসলে তোমার স্বায়ত্তশাসিত ব্যাংক। সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক, কিছু ব্যাংক আছে যে সরকার এবং নির্দিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা গঠিত পরিচালিত হয়ে থাকে। এই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর 51% শেয়ার মালিক সরকারের হাতে থাকে এবং বাকি পার্সেন্ট মালিকানা থাকে তোমার বেসরকারি মালিকানার আন্ডারে। তো এই ধরনের ব্যাংকগুলো আসলে সরকারি এবং বেসরকারি মালিকানার যৌথ উদ্যোগে হয়ে থাকে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে মালিকানা ভিত্তিতে যে 4টা প্রকারভেদ সেটা তোমাদের আলোচনা করেছি। তো এই পরবর্তীতে যে সংগঠন ভিত্তিতে যে ব্যাংকিংয়ের ব্যবসার যে ধরন সেটা হচ্ছে প্রথম হচ্ছে একক ব্যাংকিং। আসলে মালিক একজনই থাকে। আমাদের দেশে আসলে এই ধরনের ব্যাংক দেখা যায় না, একক ব্যাংকিং ব্যবস্থা। তো এই যুক্তরাষ্ট্রে এই একক ব্যাংকিং খুব জনপ্রিয় আছে এবং আমাদের দেশে এই ধরনের ব্যাংকের জনপ্রিয়তা নাই এবং এই ধরনের ব্যাংকিং ব্যবস্থা প্রচলনও নাই। তো এই ক্ষেত্রে ব্যাংকের মালিক একজনই থাকে। আর পরেরটা হচ্ছে অংশীদারি ব্যবসা। আমাদের যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন অংশীদার থাকতে পারে। আমাদের দেশে এরূপ ব্যাংক নেই, তবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে এরূপ অংশীদারি ব্যাংক হয়ে থাকে। দেশের প্রচলিত অংশীদারি আইন এবং ব্যাংকিং আইন অনুসারে এই ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। যৌথ কোম্পানি, দেশের যে যৌথ মূলধনী কোম্পানি আছে, এই যৌথ মূলধনী কোম্পানির নিয়মকানুন এবং যৌথ মূলধনী কোম্পানির আওতায় এই প্রচলিত যে কোম্পানি আইন আছে সেই কোম্পানি আইনের দ্বারাই এই যৌথ মূলধনী ব্যাংক সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের ব্যাংকগুলোর শেয়ার হোল্ডার সরকার, যে কোনো ব্যক্তিবর্গ হতে পারে। আমাদের দেশে সব বাণিজ্যিক ব্যাংক যেমন ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক ইত্যাদি সব ব্যাংকই যৌথ কোম্পানি ব্যাংক। তারপর হচ্ছে সমবায় ব্যাংক হচ্ছে তোমার সমবায়ের উদ্দেশ্যে দেশের প্রচলিত সমবায় আইন এবং ব্যাংকিং আইন দ্বারা গঠিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যাংকগুলিকে সমবায় ব্যাংক বলে। আমাদের দেশে পরিচালিত কমার্শিয়াল কোঅপারেটিভ ব্যাংক, রাজশাহী কোঅপারেটিভ, তারপরে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক এই জাতীয় ব্যাংকের উদাহরণ। তারপরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তারপরে রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত তাই রাষ্ট্রীয় মালিকানাধীন। যে আগে বলছিলাম যে সরকারি ব্যাংক মানে রাষ্ট্রীয় ব্যাংক, সরকারি ব্যাংক মানে কি রাষ্ট্রীয় ব্যাংক। আর কাঠামো ভিত্তিতে ব্যাংক হচ্ছে 4 প্রকার। এখানে প্রথম হচ্ছে একক ব্যাংকিং। এখানে ওই যে একক মালিকানা যে মোটামুটি কাছাকাছি মিল না থাকবে, একক ব্যাংকিংয়ের কোনো শাখা থাকে না। একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জনগণের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং একক ব্যাংক একটা নির্দিষ্ট এলাকার জন্য প্রযোজ্য হয়ে থাকে। আমাদের দেশে এইরকম ব্যাংক নেই। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই ব্যাংকের প্রচলন হয়ে থাকে। শাখা ব্যাংকিং আমাদের দেশে প্রায় বেশি সব ব্যাংকই ধরা যায় শাখা ব্যাংকিং। এই শাখা ব্যাংকিংয়ের মধ্যে ব্যাংকগুলি প্রচলিত থাকে। যত বাণিজ্যিক ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে, সবই কিন্তু শাখা ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে। তো শাখা ব্যাংকিং হচ্ছে যে একটি একটি হেড অফিস থাকবে, প্রধান অফিস থাকবে। এই প্রধান অফিসের মাধ্যমে অন্যান্য সকল শাখা কী হবে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকবে, সেই ব্যাংকগুলোকে বলা হবে শাখা ব্যাংকিং। চেইন ব্যাংকিং, এখানে চেইন ব্যাংকিং কতগুলো স্বতন্ত্র ব্যাংক তার নিজস্ব সত্তা বজায় রেখে বিশেষ কৌশলের মাধ্যমে একীভূত হয়ে একটি সাধারণ ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত হয় এবং একক নিয়ন্ত্রণের দিনে নিয়ন্ত্রণ হয়ে থাকে। আসলে চেইন ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক যে প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতাগুলি বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে বলা হবে কি চেইন ব্যাংকিং। আর গ্রুপ ব্যাংকিং হচ্ছে
এই এই সমজাতীয় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকসমূহ যখন একীভূত হয়ে একটি শক্তিশালী ব্যাংকের অধীনে তাদের কার্যকরী সম্পাদন করে থাকে তখন তাদেরকে গ্রুপ ব্যাংকিং বলা হয়। তার মানে সমজাতীয় যখন একটি সমজাতীয় ব্যাংকগুলি যখন দুর্বল অবস্থায় কিছু ব্যাংক থাকে তখন একটি সবল ব্যাংকের আন্ডারে বা নিয়ন্ত্রণে থেকে যে ব্যাংকিং ব্যবস্থা সম্পাদন করে থাকে তাদেরকে বলা হবে কি গ্রুপ ব্যাংকিং। একীভূত ব্যাংকগুলো অধীনস্থ ব্যাংক এবং যে ব্যাংকের অধীন দুর্বল ব্যাংকগুলো একীভূত হয় তাকে হোল্ডিং কোম্পানি বলে। মানে যে ব্যাংকটা তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদেরকে বলে হোল্ডিং কোম্পানি, আর ওদের অন্যান্য ব্যাংকে ওরা হচ্ছে তোমার সাবসিডিয়ারি কোম্পানি বলা যায়। এখানে কার্যভিত্তিক ব্যাংক কার্যভিত্তিতে 4 ভাগে প্রকাশ তোমার ব্যাংকের ব্যবসার ধরন হয়ে থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, একটা বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এগুলি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক 1971 সালে 16 ডিসেম্বর, যেটা ব্যাংক অফ পাকিস্তান থেকে আগের নাম ছিল, সেটা এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এবং এই কেন্দ্রীয় ব্যাংকে কিছু মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা প্রচলন করে থাকে। এবং এই কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজার প্রচলন নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মোটামুটি এখন 10টি শাখা মনে এখন বাংলাদেশের ব্যাংকের বর্তমান শাখার সংখ্যা হচ্ছে, বলে দিই তোমাদের, 10টি শাখা আছে বাংলাদেশের ব্যাংকের। এখন 10টি শাখা আছে, ঢাকায় 2টা, বাকি অন্যান্য বিভাগে 1টি করে শাখা আছে। বাণিজ্যিক ব্যাংক তোমার বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকই বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে যে ব্যাংকগুলি প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং জনগণ এবং অন্যান্য ব্যবসায়ীদের বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম সহযোগিতা করার জন্য এই বাণিজ্যিক ব্যাংকগুলি উদ্ভব হয়েছে এবং জমাকৃত বিভিন্ন হিসাবের মাধ্যমে পদে অর্থ সংগ্রহ করে। আমি যে মোটামুটি প্রথম ক্লাসে এবং এর আগে যতগুলি আলোচনা করেছি সবগুলি আসলে বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করেছি। বাণিজ্যিক ব্যাংকের তোমার যে সুবিধা অসুবিধা যে ভূমিকা এগুলো আলোচনা করেছিলাম এর আগে, এগুলো আসলে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিতই ছিল। তাহলে বাণিজ্যিক ব্যাংকটা হচ্ছে তোমার মুনাফা করার উদ্দেশ্যে এই ব্যাংকগুলি প্রতিষ্ঠিত হয়ে থাকে, যে ব্যাংকগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক যাদেরকে বলা হয়। বিশেষায়িত ব্যাংকগুলো সঞ্চয় তোমার কৃষি ব্যাংক, হচ্ছে শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক এগুলিকে বলা হবে বিশেষায়িত ব্যাংক। কৃষি ব্যাংকগুলো কৃষি সম্পর্কিত লেনদেনগুলি কৃষক সম্পর্কিতভাবে এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে। শিল্পের ক্ষেত্রে হয়েছে। তারপরে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পর্কিত সৃষ্টি হয়েছে। অন্যান্য ব্যাংক আছে কিছু, অন্যান্য ব্যাংকগুলো হচ্ছে দেশীয় ব্যাংক, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, আঞ্চলিক ব্যাংক এগুলো। তারপর নিয়ন্ত্রণ ভিত্তিতে তালিকাভুক্ত ব্যাংক এবং সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিতে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে যেগুলো বাংলাদেশ ব্যাংকে তোমার তালিকাভুক্ত হয়ে থাকে, শিডিউল হয়ে থাকে, নিবন্ধিত হয়ে থাকে, সেই ব্যাংকগুলোকে বলা হবে কি তালিকাভুক্ত ব্যাংক। যে ব্যাংকগুলো দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত ব্যাংক সমূহকে ওই কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক বলা হবে। মানে যেগুলো কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হয়েছে সেগুলোকে তালিকাভুক্ত ব্যাংক বলা হবে। আর কোনো নির্দিষ্ট ব্যাংকে তালিকাভুক্ত হতে হলে সুনির্দিষ্ট কর্তব্য এবং দায়িত্ব পালন করতে হয়। আর অতালিকাভুক্ত যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নয় তাদেরকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। এই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মেনে চলে না, ফলে তাদের পদে সুযোগ সুবিধা পাওয়া যায়। যারা তালিকাভুক্ত ব্যাংক তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন সময় যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে, যাদের টাকা প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের সহযোগিতা করে, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। অন্যান্য বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করে, আর্থিক সাহায্য, পরামর্শমূলক সহায়তা, আর্থিক সহায়তা এগুলি করে থাকে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক। আর যদি অতালিকাভুক্ত হয় তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তারা কোনো ধরনের বিভিন্ন ধরনের সাপোর্ট তারা পায় না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে। এটা সুনির্দিষ্ট নিয়ম মেনে তাদের প্রতিটা দেশে ব্যবসা করতে হবে। তো এই শিক্ষার্থীরা তোমাদের আজকের যে ক্লাসটা এখানে করতে যাচ্ছি, এই ক্লাসে প্রথম দিক দিয়ে আলোচনা যেখানে হচ্ছে ব্যাংকিং কি, ব্যাংকার কি, এই ধরনের আলোচনা করছি এবং তোমার ব্যাংকের যে গুরুত্ব, ব্যাংক ব্যবসার যে গুরুত্ব এটা নিয়ে আলোচনা করলাম। এবং তৃতীয়ত যেটা এই যে মালিকানা ব্যবসায় যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আবার পরবর্তী অধ্যায়ের ধারাবাহিকতায় পরবর্তী একটি ক্লাসে হাজির হব, সেই প্রত্যাশা রাখছি। সেই আগামী ক্লাসে তোমাদের
নিমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক কৃষি বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী।